অর্থাৎ গণভোট অর্ডিন্যান্সটা প্র্যাকটিক্যালি ডিফ্যাক্টো ডিজুর সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছে। আপনি গণভোট অর্ডিন্যান্স দিয়ে প্র্যাকটিক্যালি সংবিধান অ্যামেন্ডমেন্ট করছেন, কিন্তু আর্টিকেল 93 বলছে অর্ডিন্যান্স দিয়ে আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। শেষ, ক্রস। অ্যান্ড দেন আসেন জুলাই সনদ। জুলাই সনদেও সংবিধানের অ্যামেন্ডমেন্টের বিশদ বিবরণ আছে, মানে অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত বিষয়ে। সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে পারবেন না। তখন আপনি কি করলেন? প্রেসিডেন্সিয়াল অর্ডার দিলেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার কখন হবে? যখন সংবিধান থাকবে না এবং সংসদ থাকবে না। 72 সালে হয়েছিল আমাদের আরপিওটা প্রেসিডেন্সিয়াল অর্ডার। আবার 1951-এ হয়েছিল অসংখ্য প্রেসিডেন্সিয়াল অর্ডার, তখন সংসদও ছিল না, সংবিধানও ছিল না। যখন সংবিধান আছে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে না, শুধুমাত্র একটা ক্ষেত্রে হবে, যেটা আমি সংবিধান ঘেটে পেয়েছি। আর্টিকেল 62 সাব আর্টিকেল 2-তে বলেছে ডিফেন্স সার্ভিস সংক্রান্ত ব্যাপারগুলো পার্লামেন্ট আইন করার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার দিয়ে ডিফেন্স সংক্রান্ত আইনগুলো করা যাবে। ওই একটা জায়গায় সংবিধান বলে দিয়েছে। আর লয়ের যে সংজ্ঞা সংবিধানে আছে, সেখানে বলা আছে একটা পার্লামেন্ট হতে পারে, গেজেট হতে পারে, অর্ডার হতে পারে। সেখানেও পিও শব্দটা নাই। মানে যখন থেকে সংবিধান পাশ হলো তখন থেকে পিওর ক্ষমতা শেষ হয়ে গেল। সেটা যখন আবার আনা হলো, এটা তো আনফাউন্ডেড ইন দ্য ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন। সো রাইটলি এটা চ্যালেঞ্জ হয়েছে, রুল হয়েছে। এখন বিএনপি লজিক্যালি বলতে পারবে রুল যেহেতু হয়েছে, আমরা এখন এটা কিভাবে পার্লামেন্টে প্লেস করব, এটা আগে রুল নিষ্পত্তি হোক, তারপর দেখা যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আইনগত জটিলতা ছিল, এটা নিরসন করা যেত না তা না। গণভোট দিয়ে আপনি ভবিতব্য সরকারকে বাইন করতে পারবেন না। গণভোট আচ্ছা, দিয়ে আপনি ভবিষ্যৎ সরকার পাইন করতে পারবেন না। এর পিছনে কারণ হচ্ছে যে গণভোটের ভিত্তিতে তো আমাদেরও গণপরিষদ ছিল, আমাদেরও তো এই সংবিধান হয়েছে। সেটা তো আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সবাই চাচ্ছি। তো বর্তমান পার্লামেন্ট, বর্তমান ভোট কখনো ভবিষ্যৎ পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না। গণভোট হবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হওয়ার পর, আচ্ছা, সংসদে স্পষ্ট। পাশ হওয়ার পর। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আসলে কেন এই মানে গণভোটটা আহ, মানে বৈধ না হবার পেছনে কি কি যুক্তি থাকতে পারে সেগুলো আপনার কাছে শুনছিলাম। নিশ্চয়ই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে থেকে ভিন্ন অন্য যুক্তিটা দেখবো, কিন্তু আসলেই তো সাংবিধানিক এই বিষয়গুলো রয়ে গেছে, এই বৈধতার প্রশ্নগুলো রয়ে গেছে। এখন যদি আদালত আসলে অবৈধ ঘোষণা করে তাহলে কি কি হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি আমের মিষ্টতা দিয়ে কলার মিষ্টতাকে জাজ করবার চেষ্টা করা হচ্ছে আর কি। কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা পলিটিক্যাল কোয়েশ্চেনকে আপনি লিগ্যাল ফ্রেমে আপনি আনার চেষ্টা করছেন এবং সেটার একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনি মানে আপনার না, মানে বাংলাদেশের কথা বলছি আর কি। আমরা শুরুতেই বলেছি যে এটার ক্র্যাক্স কোয়েশ্চেনটা কি। ক্র্যাক্স কোয়েশ্চেনটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন। যেই সরকারটা বিদায় নিল 1.5 বছর 16 মাস 17 মাস থেকে, এই সরকারের আসলে স্ট্যাটাসটা কি। আমার লার্নার ফ্রেন্ড শামীম ভাই থেকে শুরু করে প্রো আওয়ামী বলয়, পার্ট অফ বিএনপি, তারা বারবার বলবার চেষ্টা করছে এটা একটা সাংবিধানিক সরকার, কারণ ওই যে 106 এর রেফারেন্সে এই সরকারটা গঠিত হয়েছে। আমরা শুরু থেকেই বলেছি যে না, এই সরকারটা হচ্ছে উইল অফ দ্য পিপল, সুপ্রিম এবং সভরেন উইল অফ দ্য পিপলের প্রেক্ষিতে এই সরকারটা গঠিত হয়েছে, যেটা রেফারেন্স হচ্ছে আর্টিকেল 7-এ আছে। এটার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই পৃথিবীতে। কিন্তু সম্পর্ক তো আছে, আসলে তো সংবিধানের শপথ, মানে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে বা সংবিধানের হাত বলতে রেখে পারেন, আবার করেছে তো। কিভাবে সম্পর্ক নাই সেটা আমি বলতে পারবো। 72-এর সংবিধানটা যে একটা আনলফুল ইললিগাল ডকুমেন্ট, এইটা আপনি একদিন আলোচনা করবার সুযোগ দিলে আমি করব আর কি। যেটার বেসিসে বলা হচ্ছে, যেটার জন্য কোনোদিন জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, এবং পাকিস্তানের ফ্রেমওয়ার্কে নির্বাচিত সদস্যরা নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান তৈরি করতে পারেন কিনা, তাদের সে এখতিয়ার ছিল কিনা, এটাও প্রশ্নবিদ্ধ একটা জায়গা। অতএব সেই রকম একটা প্রশ্নবিদ্ধ সংবিধানকে দিয়ে 2024-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টাটা, এটা সাংবিধানিক ফ্রেমে পড়ে না। এটা হচ্ছে একটা কিন্তু এই 72-এর সংবিধান নিয়ে তো আজকে এসে আপনি বলছেন প্রশ্নবিদ্ধ। 72-এর পরে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক পার্টি ক্ষমতায় এসেছে, সংসদে গেছে, কেউ তো আসলে এই প্রশ্নটা তুলে নাই। আজ এত বছর পরে এসে সেই সংবিধান নিয়ে প্রশ্ন করলে কি সেটি একটা ভ্যালিড প্রশ্ন হবে? হ্যাঁ, কোশ্চেন তো অবশ্যই ভ্যালিড। হিস্ট্রির যে কোনো জায়গাতে আপনি প্রশ্ন তুলতেই পারেন। আপনাদের ঐতিহাসিক আপনি দেখেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে মানুষ এখন বই লিখছে না, এবং অনেকগুলো মানে প্র্যাকটিক্যালি সেটেল ন্যারেটিভকে নতুন করে চ্যালেঞ্জ করা হচ্ছে, বলা হচ্ছে এগুলো আসলে সত্য ছিল না, এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানে আছেন সেখানে দেখেন, যেই যুদ্ধ ডিক্লেয়ার করার কথা হচ্ছে কংগ্রেসের, সেটা ট্রাম্প করেছে না।
হুম। আবার ফরেন সেক্রেটারি বলেছে যে ইসরায়েল আমাদেরকে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। তাহলে আসলে যুদ্ধটা কে করছে? আপনি তো প্রশ্ন করতেই পারবেন। যে কোনো সেটেল পজিশনকে ইতিহাসের যে কোনো বাঁকে এসে প্রশ্ন করবার অধিকার উত্তর প্রজন্মের থাকবে। আজকে আমরা যে বিষয় নিয়ে তর্ক করছি, বাংলাদেশের উত্তর প্রজন্ম 25, 30, 50 বছর পরে এই তর্কগুলোকে কোশ্চেন করবার মতো এখতিয়ার তার থাকতে হবে। তারা হলে একটা রাষ্ট্র শ্যাওলা পড়ে যাবে, এই রাষ্ট্রের ভিতরে কোনো গতিশীলতা থাকবে না। তো আমার আগের আলোচনাতে চলে আসি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা 24 পরবর্তী সরকারটাকে আসলে কিভাবে দেখি? এইটা হচ্ছে আসলে ক্র্যাক্স কোশ্চেন। হুম। যে আমরা বোধ করছি অভ্যুত্থানের পক্ষে শক্তিরা, সেটা হচ্ছে যে এইটা একটা পলিটিক্যাল কোশ্চেন, এটা একটা অভ্যুত্থানের সরকার, এইটা 106 এর ফ্রেমে বন্দি করবার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে অবভিয়াসলি, তাহলে নির্বাচন সংবিধানের কোন ধারায় হয়েছে? হাসিনা তো বলেছে সে পদত্যাগ করে নাই। তাকে বলা হয়েছিল তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাবে হেলিকপ্টারে করে, তাকে ভুলভাল বুঝায়া সীমানার ওই পারে নিয়ে গেছে। তাহলে হাসিনা যদি পদত্যাগ না করে থাকে, তাহলে এখনো তো বাংলাদেশের ভ্যালিড প্রধানমন্ত্রী তো হাসিনা। নির্বাচনটা কিসের ভিত্তিতে হইল? কোন কোন ধারাতে বলে দেওয়া আছে যে জোর করে একজন প্রধানমন্ত্রীকে সরায় দিয়া গণ অভ্যুত্থান করা যায়? বাংলাদেশের কোন আইনে ছিল 71 সালে মুক্তিযুদ্ধ করা যাবে? পাকিস্তানের সংবিধানে কোন আইনে ছিল? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই এই যে আপসার্জ গুলো হয় কিন্তু হিস্ট্রিতে। আমি একটু বোঝার জন্য ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে যে আচ্ছা গণ অভ্যুত্থান হলো, তারপরে সেটার একটা সাংবিধানিক মানে গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয় নাই, কিন্তু তারপরে একটা সাংবিধানিক ধারার মধ্যে নিয়ে আসা হলো, সেই 106-এর অধীনে মানে আদালত ঘোষণা করলেন, এটার একটা ভ্যালিডিটি দেওয়া হলো, শপথ নিলেন সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে এই পুরো মেয়াদটা শেষ করে তারা ভোট দিলেন, মানে নির্বাচনের আয়োজন করলেন, এবং বিএনপি এখন 2/3 ভোটে তারা ক্ষমতায় চলে আসছে। তাদের মধ্য থেকে আপনিও বলছিলেন যে তাদের মধ্যে একটা অনীহার জায়গা আছে, এবং একটা বড় রাজনৈতিক, এছাড়াও একটা রাজনৈতিক গ্রুপের মধ্যে অনীহা আছে। এবং আদালতেও এখন এই প্রশ্নটা উঠে গেছে। আদালতেও একটা সরকারের বরাবর আমরা দেখে এসেছি যে সরকার যেরকমটা চায় আদালতে তার একটা প্রতিফলন ন্যূনতম বা বড় মাপের থাকেই। এখন তাহলে আপনি ফলাফলটা কোন দিকে দেখতে পাচ্ছেন, মানে এই এই বাস্তবতার ফলাফলটা কি? আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে। আমাদের পুরো গণ অভ্যুত্থানে যে তিনটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি, বিচার, সংস্কার এবং নির্বাচন, তার দুইটা জায়গায় বিএনপি খুব সিরিয়াসলি কুঠারাঘাত করবার চেষ্টা করছে। বিএনপি বলছে যে আমি এটার সাথে জড়িত না, এগুলো তো জেনারেল মেম্বার অফ দ্য পাবলিক করেছে, আইনজীবীরা করেছে, বিএনপি। কিন্তু আমরা আসলে ইন্টারনালি জানি যে বিএনপি আসলে হেভিলি এটার সাথে ইনভলভ। অ্যাটর্নি জেনারেল অফিসকে আপনার নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। এই রুল কিভাবে আসতেছে, এনিওয়ে এটা ডিফারেন্ট ডিসকাশন, আমরা জানি এটার সাথে পুরোপুরি বিএনপি জড়িত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি মনে থাকে আপনাকে 2011, 12, 13 নিয়ে যাই, কেয়ারটেকার প্রভিশন বাতিল করার সিদ্ধান্ত যখন হাসিনা নিল, এক্স্যাক্টলি কিন্তু এই ধরনের তর্ক আলাপগুলো এসেছিল যে হ্যাঁ এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভাবে চলতে পারে না, পৃথিবীর উন্নত সব দেশে নির্বাচন তো সরকারি দল নির্বাচন করে, নির্বাচন কমিশন করে, এরকম একটা এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আমরা কেন রাখবো? এইটা তো দিন শেষে এই আপনার আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই কাজগুলো হাসিনা করেছে। এবং এই জুলাই সনদ সংস্কার বিচার নিয়ে যেগুলো বিএনপি করছে, এই তর্কগুলো ঠিক হাসিনার ওই কেয়ারটেকার প্রভিশন বাতিল করবার মতো জায়গায় ব্যাকফায়ার করবে। কারণ এমন একটা জিনিস নিয়ে খেলছে যেটা বিএনপি নিজে সাইন করেছে জুলাই সনদে। তিনি ঐক্যমত কমিশনে পুরো 6-8 মাস একসাথে আলোচনা আমরা করেছি, আমরা সবাই মিলে একমত হয়েছে এই কাজগুলো করব। করার পরেই একই প্রসেসের মধ্য দিয়ে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনও হয়েছে। তাহলে আপনি একটা প্রশ্নকে কিভাবে চ্যালেঞ্জ করেন যেটা অলরেডি রেজাল্ট হয়ে গেছে? আপনি আগে করলেন না কেন? নভেম্বরে যখন গণভোট হবে এই অধ্যাদেশকে আপনি তখন চ্যালেঞ্জ করলেন না কেন যে এইটা কনস্টিটিউশনাল কিনা? তখন আপনি জাতীয় সংসদ নির্বাচন যেই অথরিটি করেছে সেই একই অথরিটি আপনার গণভোট আয়োজন করছে। তাহলে আপনি অথরিটির একটা অংশকে চ্যালেঞ্জ করছেন, আর একটা অংশকে চ্যালেঞ্জ করছেন না। এই প্রসেসের মাধ্যমে সমস্যাটা কোথায় হবে দেখেন, যেই বিচারপতিরা এই যে রুল দিয়েছে তাদের একজন হচ্ছে আওয়ামী লীগের আমলে, আরেকজন হচ্ছে কিন্তু নতুন বিচারপতি। বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিএনপির অ্যাটর্নি জেনারেল উনি এগুলো অ্যাপয়েন্ট করেছেন। তাহলে ওনার অ্যাপয়েন্টমেন্টটা কিসের ভিত্তিতে হয়েছে? সংবিধান মোতাবেক হয়েছে? একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা হয়েছে না? বিচারপতি কিভাবে অ্যাপয়েন্ট হয়? আমার লার্নার ফ্রেন্ড বলবে যে কে কার সাথে, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এ ওর সাথে পরামর্শ করবে, করে তো প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনে বিচারপতি অ্যাপয়েন্ট হয়। সেই প্রসেস তো ফলো করা হয় নাই। আমরা দেখেছি গত 17-18 মাসের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে
60+ কনস্টিটিউশন প্রভিশন মানা হয়নি, মানা সম্ভব ছিল না। তাহলে বাজেট কোথায় পেশ হয়েছে? বেতন ভাতা গত 1.5 বছর সরকারি আমলাদেরকে কিভাবে দেওয়া হয়েছে? বাজেট তো বিটিভিতে পেশ হয়েছে, বাজেট তো আপনার সংসদে পেশ হওয়ার কথা। তাহলে যেই সরকার নির্বাচিত না, ট্যাক্স ভ্যাট কালেক্ট করতে পারে কে? একটা ইলেক্টেড গভর্নমেন্টের এখতিয়ার থাকে ট্যাক্স ভ্যাট কালেক্ট করার। তাহলে 17-18 মাস ধরে যারা বাজেট দিয়েছেন, ট্যাক্স ভ্যাট কালেক্ট করেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দিয়েছেন, তো এগুলো সব অবৈধ ছিল। তাহলে জি ব্যারিস্টার ফুয়াদ, আপনার অবস্থান স্পষ্ট হলো। আপনি যেটি বলছেন বিএনপি আগুন নিয়ে খেলছে এবং সংবিধান নিয়ে প্রশ্ন করাটা এখানে খুব একটা ভ্যালিড না বলে আপনার কথা থেকে যেটা আমি বুঝলাম। আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছ থেকেও এইটুকুই একটু শুনবো যে এটাও তো আসলে ঠিক, বিএনপিও প্রচারণা চালিয়েছে, যদিও তাদের মধ্যে অনীহা একটা সময় থেকে একরকম মেনে নিচ্ছে এটি বোঝা যাচ্ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত এসে এই গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে প্রচারণাও চালিয়েছে। এখন ভোটে জেতার পর 2/3 মেজরিটি পেয়েছে, এখন জেতার পর এখন অনেকেই মন্ত্রীরা বলছেন যে এটি অসাংবিধানিক বা এটি গণভোট আবার কি ইত্যাদি ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এটি আসলে কেমন আচরণ? এই আচরণটা প্রশ্নবিদ্ধ হবে না? বিএনপি অবশ্যই এখানে কঠিন রাজনৈতিক কুটচাল দিয়েছে এবং সাফল্যজনকভাবে দিয়েছে। যখনই বিএনপি অ্যাবসলুট মেজরিটি পেয়ে গেছে, বিএনপি তার জুলাই সনদকে ডিনাই করার লেজিটিমেসি পেয়ে গেছে, শক্তিও পেয়ে গেছে, সামর্থ্য পেয়ে গেছে। এবং আপনি আদালতের কি রুল মনে তো করেন আগুন নিয়ে খেলছে বিএনপি? না, আমি এটা মনে করি না, আমি সেটা বিষয়ে বলছি। এবং রুল তো হলো গতকালকে, কিন্তু বিএনপি তো গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এটা কিন্তু প্রায় 2 সপ্তাহ আগের ঘটনা। 2 সপ্তাহ আগে যখন শপথ হলো তখন বিএনপি শুধু সংসদ সদস্য শপথ নিল, গণপরিষদের শপথ নিল না। তার মানে বিএনপি জুলাই সনদকে ওন করছে না। বিএনপি ওই সংস্কারগুলোকে ওইভাবে ওন করছে না। যেটা আমি প্রথমেই বললাম, যেটা বিএনপি ওন করবে না, যেটা আওয়ামী লীগ ওন করবে না, যেটা জাসদ ওন করবে না, যেটা জাতীয় পার্টি ওন করবে না, এটা বাস্তবায়ন হবে কিভাবে? দেন আপনি বললেন গণভোটের কথা। গণভোট সরকারকে বেঁধে ফেলবে, কোথায় আছে এটা? এটা আইনের প্রশ্ন, অ্যাকুরেট অঙ্কের প্রশ্ন। অঙ্ক বলছে গণভোট বেঁধে বেঁধে ফেলতে পারবে না। যদি গণভোট বেঁধে ফেলতে না পারে, তাহলে সরকার এটা মানতে বাধ্য না। সরকার মানছে না এবং হাইকোর্টের রুল চলে আসছে। ওইখানেই তো ঐক্যমতের প্রয়োজন ছিল, যেটা সেই সময় ইউনিট সরকার করেন। আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে পুরোপুরি একমত। ওই সরকারটা হাইব্রিড সরকার। ওটা দুটো কাজ করলে, একটা সংবিধান মেনে করেছে আর একটা সংবিধান মেনে করা সম্ভবই ছিল না। তো তার মধ্যে তো বর্তমান যিনি আইনমন্ত্রী, উনি যখন অ্যাটর্নি জেনারেল হয়েছেন যে সময়, তখন সেই সময় দেশে কোনো প্রাইম মিনিস্টার ছিল না, সেই সময় দেশে কোনো চিফ অ্যাডভাইজার ছিল না। অর্থাৎ রাষ্ট্রপতি যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কার অ্যাডভাইসে দিলেন? রাষ্ট্রপতি তো একা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। তাকে হয় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী পদের চিফ অ্যাডভাইজারের অ্যাডভাইস নিতে হবে। তো ওটা ওনার নিয়োগটা সেই সময় প্রশ্নবিদ্ধ ছিল। তাহলে কি ব্যারিস্টার পাটোয়ারির কানেকশন একটু সমস্যা করছে? তাহলে কি এরকম যে বিএনপি যা চাইছে সেটি আদালতকে দিয়ে করিয়ে আনার চেষ্টা একটা চলছে, যেটি আপনি ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন, এবং আসলে আদালত রায় দিলে, আমার এখন প্রশ্নটা এটা। বিশেষ পরিস্থিতিতে আমরা সংসদ ভেঙে দিলাম, আটা শেষ করে দিচ্ছি। জি। সংসদ ভেঙে দেওয়ার পরে ইলেকশন হবে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন, ইলেকশনটা নিয়ে কোশ্চেন করার সুযোগ নেই, কারণ ইলেকশন তো হতেই হবে সবসময়ই। প্রশ্ন হলো, আপনি 3 মাসের জায়গায় কেন 15 মাস পর ইলেকশন করলেন? এই 15 মাস আপনাকে জাস্টিফিকেশন কে দিল? 1/11 সময় একটা জাস্টিফিকেশন ছিল, সেখানে এমার্জেন্সি ঘোষণা করা ছিল এবং সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। ওই ফাঁকে এমার্জেন্সিটা 2 বছর চলেছে। এবার কিন্তু এই সুযোগ ছিল না। আমরা কিন্তু বলেছিলাম এমার্জেন্সি দেন, এমার্জেন্সি দিলে দেশটাও শান্ত হবে, আবার অনেক লিগাল কোশ্চেনের জাস্টিফিকেশন চলে আসবে। তো সেনা নির্ভরশীলতা হতে হবে দেখে সেই সরকার এমার্জেন্সি দেয়নি। এমার্জেন্সি না দেওয়ার কারণে এই যে সরকার 15 মাস ছিল, এটা জাস্টিফাই করবে কিভাবে? জাস্টিফাই করবে বর্তমান সংসদ। 1/11 কে জাস্টিফাই করেছে কে? পরবর্তী সংসদ। এই সরকারের উপর আগের সরকারের সে বিশ্বাস ছিল না, ইউনিট সরকারের। নতুন সরকার এসে আমাকে ইন্ডিমনিটি দিবে, আমাকে কন্টিনিউ করবে, আমাকে ইন্ডিমনিফাই করবে। সেই জন্যই তারা কিছুটা এই জুলাই সনদের এই ডিভাইস নিয়ে নিজেদেরকে অ্যাডভান্স জাস্টিফাই করেছে। তো সেটা এখন বাস্তবায়ন হবে কিনা একটা ইস্যু, বাট আমি কিন্তু টোটালি একমত, সংবিধানের রিফর্ম প্রয়োজন। আমি এই বিষয়ে অনেক তাত্ত্বিক আলাপ আছে, আমি সময় পেলে সেগুলো করব। তার মধ্যে একটা হচ্ছে, ডেফিনেটলি একটা খুব গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 24 জুলাই 1793।
যেখানে ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন হলো আর্টিকেল 28 বলছে এ পিপল হ্যাভ অলওয়েজ দ্য রাইট অফ রিভাইজিং অ্যামেন্ডিং অ্যান্ড চেঞ্জিং দেয়ার কনস্টিটিউশন ওয়ান জেনারেশন ক্যান নট সাবজেক্ট টু ইটস ল ফিউচার জেনারেশন। এক জেনারেশনের ল আরেক জেনারেশন মানতে বাধ্য হবে না। থমাস জেফারসন বলছে যে ডেথ, যারা মারা গেছে হুম। তাদের সংবিধান দিয়ে জীবিতদের চালানো যাবে না। ওনার মতে প্রত্যেক জেনারেশনের সংবিধান চেঞ্জ হতে হবে। এবং থমাস জেফারসনের মেডিসিনের মধ্যে প্রচুর চিন্তাচালি হতো সেই সময়। মেডিসন বলতো না, আমরা একটা এটার্নিটি ক্লজ থাকবে, দীর্ঘদিন সংবিধান থাকবে। আর থমাস জেফারসনের মধ্যে 19 বছর পর পর সংবিধান চেঞ্জ হতে হবে। তো এখানে একটা ব্যাপারে ডেড হ্যান্ড একটা শব্দ আছে, যারা মৃত ব্যক্তি তাদের করা আইন দিয়ে আমরা পরিচালিত হব, এটা ডেমোক্রেসি না, ভার্সেস কিন্তু নিশ্চয়ই সেই নেক্রোক্রেসি। পরিচালিত হব না, সেই তাদের আইনটা সংশোধন বা পরিবর্তনের জন্য সেটিও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এখন নিশ্চয়ই আলোচনায় সেই বিষয়টাই আমি একদম এই আলোচনাটা শেষ করতে চাই। এই আলোচনাটা শেষ করতে চাই আপনাদের দুজনের কাছে এই প্রশ্ন রেখে। এখন তাহলে মানে খুব ছোট্ট করে একটা বিস্তারিত আলোচনা তো হলো ব্যারিস্টার ফুয়াদ, যে এটার ফলাফল কি হতে যাচ্ছে, গণভোটের ভবিষ্যৎ, জুলাই সনদের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? খুব সংক্ষেপে যদি শুনি। মানে ভবিষ্যতের থেকে বড় জিনিস হচ্ছে প্রত্যাশার জায়গাটা গুরুত্বপূর্ণ আর কি। যে যেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং এমন কিছু এখানে হয় নাই যেটা চাপিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে আলোচনা করেই এই সনদ ফাইনাল করা হয়েছে। এই ড্রাফট সকল রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপি ইনক্লুডেড। জুলাই সনদ স্বাক্ষর করা মানে আপনার একটা ন্যাশনাল প্লেজ আছে, একটা পলিটিশিয়ান, একটা পলিটিক্যাল পার্টির ওয়াদা is a pledge to the nation is more important than the constitution itself. আপনি পাবলিকলি জুলাই সনদ স্বাক্ষর করে জাতির কাছে ওয়াদা করেছেন। আপনি জাতির কাছে করা ওয়াদাটাকে আপনি শুধু বোধ করছেন যে না এটা এখন আর গুরুত্বপূর্ণ কিছু না, এটা রেলেভেন্ট না, মানে তাহলে আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে ম্যানিফেস্টো কেন দেন? তাহলে আপনি তো একই কারণে আমরা বিশ্বাস করতে পারি যে আপনি ইলেকশনের আগে যত কথা বলেছেন এগুলো আপনি আসলে বিশ্বাস করে বলেন নাই, এগুলো আপনি করবেন বলে বলেন নাই, এটা আপনি শুধু ভোটটাকে পার্সু করবার জন্য বলেছেন। তারপরে হচ্ছে আবার কিন্তু আবার ইলেকশনের আগে বিএনপি কিন্তু এই অবস্থানেও দেখা গেছে, মানে তখনও কিন্তু বিএনপির মধ্যে যে অনীহা, তারা যে একরকম চাপে পড়ে করছে, একরকমের মেনে নিচ্ছে, একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিভিন্ন মানে এখন যারা মন্ত্রী বা নতীদের কথাই কিন্তু বোঝা গেছে যে গণভোট কি, মানুষ এগুলো বোঝে না, জুলাই সনদ ইত্যাদি নিয়ে তাদের যে একটা অনীহার ব্যাপারটা। তারা নিঃসন্দেহে তারা ন্যায়ের জন্য ক্যাম্পেইন করেছে। এবং একইভাবে দেখেন যে আপনি আপনার ম্যান্ডেট হচ্ছে জুলাই সনদ, আপনার ম্যান্ডেট হচ্ছে আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন এবং বাস্তবায়ন করবেন, আপনার ম্যান্ডেট হচ্ছে আপনি জাতির কাছে ওয়াদা করেছেন এটা বাস্তবায়ন করবেন। কিন্তু এক্স্যাক্টলি আপনি এখন বিচার সংস্কারের এগেনস্টে অবস্থান নিয়েছেন। হাসিনার কথা চিন্তা করেন, 2008-এ ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু হাসিনা ম্যান্ডেট নেয়নি জনগণের কাছ থেকে যে আমরা ক্ষমতায় আসলে সংবিধান সংশোধন করব এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেব। তাহলে আপনি দেখেন এক্স্যাক্টলি সেম, মানে আগুনের পথে হাঁটতেছে। যেই কারণে হাসিনা যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করেছে এবং জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে করেছে, এক্স্যাক্টলি বিএনপি কিন্তু সেই কাজটা করা শুরু করেছে। পার্থক্য হচ্ছে বিএনপি সংসদ ওপেন হওয়ার আগেই শুরু করে দিয়েছে, শপথের দিন থেকে শুরু করে দিয়েছে। হাসিনা আরো একটু বেটার ছিল যে আপনার 2-4 বছর সময় নিয়েছে, সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে আস্তে ধীরে করেছে। এবং এই জায়গাতে মানে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবার পরেও তারা যে কাজটা করছে, এটা জন্য আমি শুরুতে বলেছি তারা আগুন নিয়ে খেলছে। এবং এই আগুন নিয়ে খেলাটা কোনোভাবে কিন্তু আপনার বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, বিএনপি কে যারা ভোট দিয়েছে তাদেরও কিন্তু একটা বিশাল অংশ, ডেসপাইট তাদের নেগেটিভ ক্যাম্পেইন, তারা কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে। এই জন্য দেখবেন বিএনপির ভোটের চেয়ে কিন্তু আপনার হ্যাঁ ভোটের সংখ্যা কিন্তু বেশি। তাহলে সার্টেনলি বিএনপির একটা পোর্শন কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে, যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলাইকে ধারণ করে, ওন করে। তাহলে সেই জায়গাতে বিএনপি যদি বোধ করে তার এই ব্রুট মেজরিটি দিয়ে সে একটা 40%-এর বিরোধী দলও কিন্তু আছে, ব্যাপারটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না যে আপনি ভোটারদের একটা বড় অংশ তো মানে অ্যাক্টিভ এই জায়গাতে। আবার দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডেট হচ্ছে, প্রশ্ন তো খুব পরিষ্কার ছিল জুলাইয়ে, এবং এই প্রশ্নের 2টা ম্যান্ডেটকে যদি আপনি এভাবে নেগেট করেন, এটার ফিউচার বিএনপির জন্য ভালো হবে না। বিএনপির কিন্তু গভর্নেন্সের 101টা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের ভিতরে অপ্রয়োজনীয় এই কাজগুলো করা, এইটা বিএনপির 31 দফার সাথেও কিন্তু আপনার ভালো হবে না মানে কি, আসলে ভালো না হওয়া জায়গাটা কি, পরিণতিটা কি বলছেন আপনারা? অজনপ্রিয় হয়ে যাবে,
জনগণের মুখোমুখি হবে, বিরোধী দল আপনার সংসদের বদলে রাজপথে চলে আসার অলরেডি চিন্তা ভাবনা করছে। আপনি দেখেছেন যারা বিরোধী দল আছে এনসিপি সহ জামাত, তারা বলছে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের অর্ডার গুলো যদি প্লেস করে পাশ না করা হয়, তাহলে তারা ওইখানে কেন থাকবে? কারণ ওইটার ভিত্তিতেই তো সংসদ হওয়ার কথা, সেই সংসদের তারা সদস্য হয়েছে। যদি সংস্কারই না হয়, তাহলে এই নির্বাচনের এসেন্স কি, স্পিরিট কি? তারা তাহলে রাজপথে ফিরে আসবে। তাহলে 40% যারা ভোটকে রিপ্রেজেন্ট করে, তারা হয়তো সিট কম পেয়েছে, কিন্তু স্ট্রিটের জায়গাতে এটা কিন্তু একটা হিউজ ফোর্স। জি আপনি এই ভালোভাবে দেশ গভর্ন করতে পারবেন না। জি এবং এটা স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ, আমি খুব জি একই প্রশ্নে খুব ছোট্ট ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনার কাছে আপনি কি ফলাফল, পরিণাম বা পরিণতি দেখতে পান গণভোট জুলাই সনদ? উম, আমি মনে করি এগুলো যেভাবে আইন করা হয়েছিল সেভাবে পাশ হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সেই জুলাই সনদের ভেতরে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলো পার্লামেন্টে বিল আকারে নিয়ে এসে তার মধ্যে বেশিরভাগই বিএনপির উচিত অ্যামেন্ডমেন্ট করা, এবং বিএনপির একটা সর্বদলীয় সংস্কার কমিশন করা দরকার, স্ট্যান্ডিং কমিটি করা দরকার পার্লামেন্টে। সেটার মাধ্যমে তারা সংবিধানগুলোকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। তবে যে প্রক্রিয়ায় জুলাই সনদ বা গণভোট অডিয়েন্স হয়েছিল, আমার মনে হচ্ছে সেই প্রক্রিয়া এটা আর কখনো হবে বলে মনে হয় না। এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হবে, এটাও হবে না। কারণ জামাত এবং বিএনপি দীর্ঘদিনের বন্ধু, এবং দীর্ঘদিনের একটা বন্ধু দীর্ঘদিনের শত্রু হতে পারে না। তাদের ফান্ডামেন্টাল জায়গায় একে অপরের প্রয়োজনীয়তা আছে, তাদের ফান্ডামেন্টাল জায়গায় একে অপরের উপর নির্ভরশীলতা আছে, এবং সেটি যে কোনো সময় সেই নির্ভরশীলতা বের হয়ে আসবে। তো তারা ডেফিনেটলি এই ধরনের তাত্ত্বিক বিষয়ে বা আবেগী বিষয়ে দ্বন্দ্বে জড়াবে না। বহুদিন পর তাদের সরকারি দল বিরোধী দল সংসদে বসেছে, প্রায় 17 বছর পর প্র্যাকটিক্যালি, যদিও 8 সালে তাদের ছিল বাট মাত্র 29 জন ছিল। তারা এখান থেকে সরে গিয়ে যুদ্ধ করবে, আন্দোলন করবে, জিহাদ করবে, মারামারি করবে, সংগ্রাম করবে এত দ্রুত, এটা আমার মনে হয় না। এবং সেখানে ব্যাপক জনসমর্থনও পাবে না। কারণ ওই যে বললাম, ঐক্যমত্য তো সৃষ্টি হয়নি জুলাই সনদের পক্ষে, স্পিরিটটা ছিল, আবেগটা ছিল, আন্দোলনের সম্মুখ ভাগে যারা ছিল তাদের একটা অংশের ঐক্যমত হয়েছে, এটা সত্য। কিন্তু জনগণের প্রতিনিধিত্বশীল দলগুলো, জনগণের ঐক্যমতটা হয়নি। যে কারণে এই জুলাই সনদের পক্ষে যদি আন্দোলন করা হয়, সে জি আন্দোলনটা একদম ঠিক, হাসিনা কিন্তু বিরোধী আবার জনগণের ঐকমত্য ওই যে ভোটের ফলে ফলে দেখা গেল যে একটা ঐকমত হয়েছে, সেখানে একটা এক লাইনে বলছি, হাসিনা বিরোধী আন্দোলনের মতো জুলাই সনদের পক্ষে ঐক্যমত ওভাবে হবে না। হ্যাঁ, গণভোটের রায়টা আপনি বলছেন গণভোট জিতেছে, এটা সত্য। হুম কিন্তু গণভোট তো 3 ভাগের 1 ভাগ ভোট পড়েছে না, এবং সে ভোটটাও প্রশ্নবিদ্ধ। কারণ সেই ভোট গণনার সময় প্রিজাইডিং পোলিং এজেন্ট রাখা হয়নি, এবং 73 লক্ষ ভোট হুম সেখানে জাল হয়েছে, এবং পরে 10 লক্ষ ভোট গেজেট করে আবার 10 লক্ষ ভোট বাড়ানো হয়েছে। তো হ্যাঁ না ভোট নিয়ে তো প্রশ্নবিদ্ধ আছেই। আর হ্যাঁ পাশ হলেই জি বাস্তবায়ন হবে, এটা তো সংবিধানে নাই। জি অনেকগুলো প্রশ্ন, গণভোট হওয়ার আগে থেকেই অনেক প্রশ্ন এর মধ্যে রয়ে গেছে। এতগুলো প্রশ্ন শেষ করে আসলে কি হয়, পরিণাম পরিণতি আপনাদের দুজনের কাছ থেকে শুনছিলাম, দেখা যায় কি হয় আর কি সামনে, সেটাও নিশ্চয়ই আমরা দেখবো এবং কথা বলবো। একটা বিষয় হচ্ছে কি, আপনি ব্যারিস্টার পাটোয়ারি বলছিলেন যে এই সরকার অ্যাডভান্স জাস্টিফাই করেছেন, একটা টার্ম বলছেন, এইরকমই একটা অ্যাডভান্সড কথা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যে সাবেক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেকেই ভিআইপি ঘোষণা করে রেখে গেছেন নির্বাচনের ঠিক 2 দিন আগে। এরকম একটি ঘটনা, ব্যারিস্টার ফুয়াদ আপনি নিশ্চয়ই দেখেছেন বিষয়টি, এবং দেখা যাচ্ছে সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটেও নেই, যেটি থাকবার কথা, এবং এটি নাকি সরকারি নির্দেশনায় গোপন রাখা হয়েছে বলছে কর্তৃপক্ষ। এই বিষয়টি আসলে কেমন হলো, মানে এটি বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, কেমন হলো বিষয়টি? আমরা তো নিউজে দেখলাম বর্তমান সরকার ঘোষণা করেছে আর কি, যে তাকে 1 বছরের জন্য ভিআইপি এবং এসএ প্রোটেকশন দেবার ব্যাপারে। আমার মনে হয় যে বাংলাদেশের আইনে তো, রেগুলার আইনে এটা আছে, সাবেক হেড অফ স্টেট গভর্নমেন্টকে একটা একটা মিনিমাম লেভেলের স্টেটের প্রোটেকশন দেওয়া। সেই জায়গাটা আমি খুব অন্যায় কিছু দেখি না, কারণ এটা আমাদের কালচারে আছে। এখন বাংলাদেশের কালচারে তো সার্টেনলি আমরা এখন ওই কালচার থেকে বেরোয় আসতে পারবো না যে মানে এই কালচার আছে যে সে নিজে ঘোষণা করে যাবে যে সামনের 1 বছর তার এসএসএফ প্রোটেকশন থাকবে। এটা দেখলাম তো বর্তমান সরকার করেছে, আমি যেটা নিউজে দেখলাম যে না বর্তমান সরকার ঘোষণা করেছে, এবং ওখানে ডেলিগেশন গিয়ে, প্রাইম মিনিস্টারের ডেলিগেশন গিয়ে ওনাকে এটা মানে ইনফর্মও করেছে উনি বিদায় নেবার আগে যমুনা থেকে। হুম। না, খবরটা হচ্ছে এরকম, আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে খবরটা হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস নির্বাচনের মানে ক্ষমতা দেবার ঠিক 2 দিন আগে তিনি নিজেকেই এই ঘোষণা করে দিয়ে গেছেন, এবং এটি
মানে এইরকম ঘোষণা আসলে সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ পাবার কথা, যেটি পায় নাই। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি নিশ্চয়ই খবরটা দেখেছেন। আমি আবার আসবো ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আরেকটু মন্তব্য থাকলে শুনবো। আপনি নিশ্চয়ই দেখেছেন। আসলে এই বিষয়টি কেমন হলো? এখানেও কোনো আইনি ইস্যু আছে কিনা ব্যারিস্টার পাটোয়ারি? না, বিষয়টি খুব বড় অবশ্যই আমি মনে করি না। একজন নোবেল লরিয়েট যিনি একটা আন্দোলনের প্রেক্ষাপটের পরে একটা মুভমেন্টের পরে তিনি ক্ষমতায় ছিলেন, দেশ চালিয়েছেন, তার পক্ষে বিপক্ষে অনেক লোক আছে, তার শত্রু হয়েছে, তার বন্ধু হয়েছে, তার অনুসারীদেরকে বিভিন্ন দেশে অপদস্থ করা হচ্ছে। তো তারও অপদস্থ হওয়ার ভয় থাকতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি এটাতে দেশের এমন কোনো আহামরি ক্ষতি হচ্ছে না। এটা নিয়ে খুব আলোচনা করার কিছু নাই। হ্যাঁ, দৃষ্টিকটু হচ্ছে যে ওনার সময় একটা ইউনিভার্সিটি উনি নিয়েছেন, ওনার সময় উনি ট্যাক্স চুরি করেছেন, অনেক অভিযোগ আছে। কিন্তু এই ভিভিআইপি প্রোটোকল দেওয়াটা এটা আমি এমন কিছু মনে উনি একজন নোবেল লরিয়েট, কিন্তু এমনিতে পৃথিবীর যে দেশে যান সেই দেশে হেড অফ স্টেট তাকে সময় দেয়, স্টেট গেস্ট উনি হন। বাংলাদেশে তার মূল্যায়নটা অনেক কম হয়েছে, কম হচ্ছে। ইন্টারন্যাশনাল তার মূল্যায়নটা অনেক বেশি। আমি এটাকে খুব বড় কোনো ইস্যু মনে করি না। যেটি ওনার জন্য আমি খারাপ যেটি বলবো, ওনার সমালোচনা হচ্ছে উনি দেশে একটা ঐক্যমত সৃষ্টি করতে পারতেন। উনি একটা পার্মানেন্ট বিভাজন রেখা তৈরি করে দিয়ে গেছেন, যেটা দীর্ঘদিন দেশকে কুরে কুরে খাবে। উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু বাংলাদেশে উনি শান্তি প্রতিষ্ঠা করতে চাননি। উনি বাংলাদেশে শেখ হাসিনার প্রতি নির্যাতিত ছিলেন। উনি উনি ওই নির্যাতনের প্রতিহিংসায় দেশটা চালিয়েছেন। রাগ অনুরাগের উপরে উঠে উনি দেশটা চালাতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি তার সমালোচনা ওটা হওয়া উচিত। এই ভিভিআইপি প্রোটোকল এটা না, খুব কিন্তু তুচ্ছ আপনি বিষয়। যেটি বলছেন যে তার অনুসারীরা অপদস্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে, ফলে তিনি এটা করে যেতেই পারেন, এটা খুব একটা আলোচনার কিছু নেই। কিন্তু যারা অপদস্থ হচ্ছে তাদের জন্য তো কিছু হলো না, বা আরো যারা উপদেষ্টারা আছেন তাদের জন্য তো কিছু হলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নিজের জন্য নিজে করে গেলেন। এটি একটু মানে এটি আসলে কেমন? এটি একটা সমালোচনার জন্ম দিচ্ছে তো। না, না, আপনি তো সবাইকে প্রোটেকশন দিতে পারবেন না। রাষ্ট্রের এত সক্ষমতা শুধু কোথায়? নিজেরটা নিয়ে গেলাম। এই যে যেমন আপনার আওয়ামী লীগের আমলে করেছিল না, বঙ্গবন্ধুর ছেলে মেয়ে, হুম, বঙ্গবন্ধুর নাতি নাতি, হুম, এনারা বিশেষ এসএসএফ প্রোটেকশন আমরাও দেখেছি, ধাক্কা মেরে ফেলে দিত এমপিদেরকে বা বঙ্গবন্ধু পরিবারের কাছে গেলে সিকিউরিটি কারণে। তো উনি তো সব মিনিস্টারদের জন্য এসএসএফ দিতে পারেন নাই, সব হুম। স্পিকারের জন্য পারেন নাই। তো এসএসএফ শুধুমাত্র সিলেক্টিভ কিছু লোকের জন্য দেওয়া ছিল, উনিও সিলেক্টিভ হিসেবে সেটা নিয়েছেন। তো হ্যাঁ, ওনার আরো একটা দোষ আছে। উনি যখন নিউ ইয়র্কে গেলেন, তাসনিম যারা এবং অন্যদেরকে অপদস্থ করা হলো, উনি কিন্তু ঠিকই সেফলি চলে গেলেন। উনি কি নিজের গাড়িতে এদেরকে নিতে পারতেন না? এয়ারপোর্ট থেকে বের করতে পারতেন না? সেই জায়গাগুলোতে অবশ্য অনেক সময় সিকিউরিটিরাও যারা থাকে তারাও ইল অ্যাডভাইস করে। তো আমি মনে করি সেজন্যই তো আলোচনা করে সমঝোতা করতে হয়, সেজন্যই তো ট্রানজিশন করতে হয়, এবং ট্রানজিশনটা পিসফুল হতে হয়। এই সিচুয়েশনে এর থেকে বেটার ট্রানজিশন হতো এমনটা আমার মনে হয় না। একটা ভোট হয়েছে, মোটামুটি শান্তিপূর্ণ, মোটামুটি রক্তপাতহীন, মোটামুটি সেখানে ব্যাপক সংঘাত হয়নি। তো এর থেকে বেটার খুব বেশি কিছু তো আমরা আশা করতে পারি না আসলে। মানে দেশের স্বার্থে অ্যাটলিস্ট একটা ডেমোক্রেটিক সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন তো হলো। দেন ধাপে 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 ডেভেলপমেন্ট গুলো হবে। এখন চাবিটা বিএনপির হাতে। বিএনপি ডেভেলপমেন্টটা করবে নাকি টাইরান পথে হাঁটবে, তার দুটো পথ খোলা আছে। তো সেক্ষেত্রে আমরা তো আশা করব বিএনপি নন টাইরান্ট ওয়েতেই আগাবে। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে এটা নিয়ে শেষ মন্তব্য যে এটা একরকম রাগ ঢাক করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নিজে নিরাপত্তা দিয়ে মানে ভিআইপি ঘোষণা করে গেলেন, ভিভিআইপি ঘোষণা করে দিয়ে গেলেন, এবং সেটি একরকম রাগ ঢাক রেখে, যেটি সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাই, এটি সরকারি নির্দেশনাতেই নাই বলে কর্তৃপক্ষ বলছে। আমি বিবিসির খবরটা আরেকবার একটু চেক করছিলাম। আম, মানে এই রাগ ঢাকের ব্যাপারটা, গোপনীয়তার ব্যাপারটা, এটি আসলে কেমন হলো? না, আমার মনে হয় যে শামীম ভাইয়ের সাথে আমি একমত। এগুলো খুবই মানে মানে খুবই মাইনর ইস্যু, এবং হুম, এটা আমার মনে হয় যে এত সিরিয়াসলি অ্যাটেনশন দেবার কিছু নাই। সে এটা এমনিতেই ডিজার্ভিং। এইটা করে নাই কারণ হচ্ছে সরকার যেই লেভেলে পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যেই বাস্তবতাগুলো থাকে আমাদের দেশে, এটা খুব পরিকল্পিতভাবে লুকানো হয়েছে, দেয়া হয় নাই। মানে এর ভিতরে কোনো কনস্পিরেসি খোঁজা আমার মনে হয় যে ইমপ্রপার আর কি। মানে হি ডিজার্ভস দ্য প্রোটেকশন আর কি হুম। এনিওয়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে খুব আলোচনার কিছু দেখছেন, হি ডিজার্ভস দ্য প্রোটেকশন। মানে হয়তো এই আলোচনা উঠতো না যদি, যেটি আপনি বলছেন ব্যারিস্টার ফওয়াদ, যে এই সরকার এসে যদি তাকে সেই 1 বছরের জন্য করতো। তিনি নিজে ঠিক ক্ষমতা ছাড়া দুদিন আগে নিজের জন্য করে গেলেন। এই জন্য অনেক আলোচনা আসছে, আপনাদের মন্তব্য একটু শুনে নিলাম। একটু এই প্রসঙ্গে আসি যে এই সরকার আসার পরে আমরা দেখছি মানে যেহেতু আপনারা দুজনেই আইনজীবী, একটু আইনের জায়গাগুলো বিশেষ করে দেখার চেষ্টা করছি যে গত 17 বছরে আওয়ামী লীগ আমলের যেই হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলোর মধ্য থেকে এই সরকার 2 দফায় 2000-এর উপরে মামলা প্রত্যাহার করে নিয়েছে, এবং বলছেন 5ই আগস্টের পরেও হয়রানিমূলক মামলা থাকলে সেগুলো
বিবেচনা করা হবে। কিছু মামলা তো আসলে আসলে চাক্ষুষ হয়রানিমূলক মামলা আছে, সেগুলোর ব্যাপারে আমরা যখন অন্তর্বর্তী সরকার ছিল না, অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী আইন উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে ভিকটিম যদি মামলা দেয় সেখানে সরকারের কিছু করার থাকে না, কিন্তু এই যে করার যে থাকে সেটা তো আমরা দেখছি যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অনেকের মামলায় ওই সময়ও প্রত্যাহার হয়েছে। মানে এর পরবর্তী সময়ের মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি দেখেন ব্যারিস্টার ফুয়াদ? সেগুলোর ব্যাপারেও কি মানে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই 2000-এর বেশি মামলা প্রত্যাহার হয়ে গেল? দেখেন, এই ব্যাপারে আমি একটা পার্মানেন্ট সলিউশনের কথা বলেছিলাম। শামীম ভাই জানবে, এটা ব্রিটিশ একটা মডেল আছে আর কি। আপনার ব্রিটেনে আপনার আইআরএর ক্যাম্পেইন ছিল আর কি, ইয়ার্স অফ আইরিশ রিপাবলিক আর্মির স্বাধীনতা আন্দোলন, নর্দার্ন আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সাথে একীভূত করবার যেই যেই লড়াইটা ছিল, সেখানে আইআরএর কিন্তু কয়েক দশক ধরে তারা সশস্ত্র স্ট্রাগল করেছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচারকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেছে তাদের টরি পার্টির কনফারেন্সে বোমা মেরে। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, গ্রেফতার, বিচার এবং সাজা দেবার ক্ষেত্রে প্রচুর নিরপরাধ মানুষকে কিন্তু আপনার সাজা দেওয়া হয়েছে। 19 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের বেশি জেল খেটেও বের হয়েছে। ডিএনএ এভিডেন্স যখন আসছে আপনার 90-এর দশকের শেষের দিকে, তখন এগুলো খালাস পাওয়া শুরু হয়েছে। তখন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই প্রশ্নটা আসছিল, তারা এটা কোন প্রসেসে ডিল করবে। ধরেন অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত একটা মামলা এক্সস্ট হয়ে রায় হয়ে গেছে, তাহলে এখন জানা যাচ্ছে যে আসলে এই লোকটা নিরপরাধী ছিল, তো তাকে তো একটা সিস্টেমের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। তখন তারা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে, একটা কমিশন, পার্মানেন্ট কমিশন আছে এখন ইংল্যান্ডে, যে যে কোনো মামলা সাজা হয়ে যাওয়ার পরেও যদি পরবর্তীতে আপনার কাছে এমন কোনো পার্টেনিং এভিডেন্স আসে যেটা দিয়ে আপনি বলতে পারবেন যে আসলে অ্যাভেলেবল যে এভিডেন্সের উপরে ভিত্তি করে মামলা পরিচালনা করা হয়েছিল তার থেকে আরো বেটার এবং আরো স্ট্রং এভিডেন্স আসছে, অথবা এই মামলাটা রিওপেন করা হোক। আমেরিকাতেও আপনি দেখবেন কৃষ্ণাঙ্গদের ব্যাপারে এটা প্রায় হয়, 15 বছর, 20 বছর, 17 বছর জেল খেটে তারপরে এভিডেন্স বের হয়ে আসছে যে আসলে এই লোকটা এটার সাথে জড়িত ছিল না, এবং তাকে সরকারকে তখন হিউজ পরিমাণ কম্পেনসেট করতে হয়, জরিমানা দিতে হয়। বাংলাদেশে এই রাজনৈতিক মামলা করা এবং সরকার বদল হলে পরে হোম মিনিস্ট্রিকে দিয়ে হাজার হাজার মামলা তুলে নেবার যে বদভ্যাস, এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। এটা একটা পার্মানেন্ট ইনস্টিটিউশন করা দরকার, ইন্ডিপেন্ডেন্টলি করে এই রিভিউ করার মধ্য দিয়ে এগুলোর একটা সমাধানে আসতে হবে। রাষ্ট্রকে একটা স্টেবল জায়গাতে নেওয়া দরকার, রাষ্ট্র দলীয় জায়গা না। মামলা করলো, মামলা নিয়ে হয়রানি করলো, আমার মনে চাইলো উঠায় ফেললাম, মনে চাইলো আপনার শুধু ডক্টর ইউনূসের ব্যাপার না তো, প্রাইম মিনিস্টারের মামলার ব্যাপারে তো একই কথা আসছে। যেই গতিতে এই মামলাগুলো রিজলভ করা হয়েছে, হয়তো উনি নিরপরাধ, উনি একই রেজাল্টে আসতো, কিন্তু এই লেভেলে এই গতিতে যে মামলাটা শেষ হইতে 30 বছর লাগার কথা, সেটা আপনি 3 মাসে করে ফেললেন। এই প্রসেসগুলো যেটা হচ্ছে বন্ধ হওয়া দরকার। রাষ্ট্রকে যদি আমরা স্ট্রেনদেন করতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠান ডেভেলপ করা দরকার। প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে প্রোটোকল ডেভেলপ করে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। আচ্ছা, সেটা তো একটা মানে সেটাও একটা প্রক্রিয়া। আপনি বলছেন একটা কমিশন গঠন করার বা পার্মানেন্ট একটা কমিশন গঠন করার একটা পরামর্শ যেগুলো আছে যুক্তরাজ্যের ও উদাহরণ দিয়ে বলছেন, কিন্তু আমি বলছিলাম ধরেন যেগুলো একদম সাদা চোখে দেখা যাচ্ছে, একদম সাংবাদিক, খেলোয়াড়, গায়ক, নায়ক বিভিন্ন জন আসলে হত্যা মামলার আসামি হয়ে গেছেন। আপনাদের সহকর্মী ব্যারিস্টার সুমনের নিয়েও ইদানিং কথা হচ্ছে যে তিনিও একটা হত্যা চেষ্টা মামলারই আসামি হয়ে তিনিও জেলখানায় আছেন, কোনো জামিনও হয় না তার। সেগুলোর ব্যাপারে আপনারা আইনজীবীরা কি আসলে এখানে করার কিছু আছে যখন রাষ্ট্র? জি। তবে এগুলো কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে কথা বলেছি। যেমন ধরেন সালমান এফ রহমান, অথবা ধরেন সাবের হোসেন চৌধুরীকে যেসব মামলায় দেয়া হয়েছে, অথবা ধরেন সাকিবকে আপনি হচ্ছে টাউটামি বাটপারি করার মামলা দিবেন, তাকে তো আপনি খুনের মামলা দিতে পারেন না। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আপনি দুদক যদি ইনভেস্টিগেশন করে পায় সে জুয়ারি ছিল, টাকা পাচার করেছে, গোল্ডের বিজনেসের সাথে ইনভলভ, তাকে আপনি ওই ধরনের মামলা দিবেন। আপনি শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, তাকে আপনি খুনের মামলা দিচ্ছেন, তার তো দুর্নীতির অভিযোগ আছে, তার ভাই সহ কয়েকশো কোটি টাকা লুটপাট করছে, ডিসি পর্যন্ত রিপোর্ট করেছে। এই জন্য হচ্ছে যে এই বাড়াবাড়িগুলো আমাদের পলিটিক্যাল কালচারে চলে গেছে, মানে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করবার এই জায়গাটাতে আমরা চলে আসছি। হাসিনার ব্যাপারে আমি বারবার একই কথা বলেছি, যে তার ব্যাপারেও তাকে আমরা প্রচন্ড অপছন্দ করবার পরেও আমরা আইসিটি কে চিফ প্রসিকিউটর বরাবর বারবার বলেছি যে আমরা ব্রুটালি ইনসাফ চাই হাসিনার জন্য, তার প্রতি যেন অবিচার না করা হয়, যেটা ন্যায্য সেটাই করতে হবে। রাষ্ট্র হয় কখন, যে তার সবচেয়ে ঘৃণিত শত্রুর সাথেও ন্যায় বিচার করতে পারে, ইনসাফ করতে পারে।
এবং এটাই তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের। এবং সেটা নিয়ে আমরা গত 1.5 বছর ধরে কথা বলেছি। এখনো বর্তমান সরকার যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে প্রাতিষ্ঠানিক সমাধান করা দরকার, প্রাতিষ্ঠানিকভাবে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। শুধুমাত্র আপনি ইন্ডিভিজুয়ালি এক দুজনকে করতে পারবেন না, তারা না হয় বিখ্যাত, কিন্তু গরিব মানুষরা, অপরিচিত মানুষ যাদের নাম আমি আপনি জানি না, তারাও তো মিথ্যা মামলার, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছে প্রত্যেকদিন। তাহলে প্রাতিষ্ঠানিক সমাধান না করতে পারলে ওই বিখ্যাত লোকরা এটার বেনিফিট পাবে, কিন্তু যারা সমাজের সাধারণ মানুষ আছে, প্রতিদিন যারা হয়রানির শিকার হচ্ছে, তারা কিন্তু বেনিফিট পাবে না। জি, সবার জন্য নিশ্চয়ই বেনিফিটটা এনশিওর করতে হবে, কিন্তু সাদা চোখে যেগুলো দেখা যায় সেগুলো তো মানে আপনি যে তদন্ত কমিশনের কথা বলছেন সেগুলোর অনেক সহজ হয়ে যায় কাজগুলো। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার মতামত একটু শুনতে চাই যে 5ই আগস্টের পরে মানে আগের মামলাগুলো দেখছি আমরা কিভাবে হয়রানিমূলক হিসেবে সেগুলো প্রত্যাহার হচ্ছে, 5ই আগস্টের পরের অনেক মামলা নিয়ে কথা আছে, আমি কয়েকটার কথা বলছিলাম, আসলে সেগুলোর বিষয়ে কি হতে পারে বা কিছু হতে পারে কিনা? 5ই আগস্টের পরের মামলাগুলোর মধ্যে কিছু মামলা জেনুইন ভিকটিমরা করেছে। সমস্যা হচ্ছে যিনি মামলাটা করেছেন, ভিকটিমের মা, ভিকটিমের ভাই বা ভিকটিমের বোন, তার পক্ষে আসামিদেরকে চেনা তো সম্ভব না। 200 হুম। আসামির নাম দেওয়া হয়েছে, এই 200 জন কি ওখানে উপস্থিত ছিলেন? কি এভিডেন্স আছে? তাকে কেউ এই লিস্টটা দিয়ে দিয়েছে। আর কিছু মামলা হয়েছে কমপ্লিটলি আনকানেক্টেড, আমি নিজে অনেকগুলো মামলা দেখেছি। একজন বলেছে অমুক সময় অমুক জায়গায় অমুকদের উপর হামলা হয়েছে, উনি কে যে মামলা করলো তার কোনো বিবরণ নাই। অবভিয়াসলি এ ধরনের 80 ভাগ মামলাই চার্জশিট গিয়ে স্টেজে গিয়েই খারিজ হয়ে যাবে। জেনুইনলি বস্তুনিষ্ঠ যে মামলাগুলো আছে সেগুলো থাকবে, এবং সেগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠা পেতে হবে। অনেক লোক মারা গেছে, তারা বিচার পাবে। একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা দরকার, চিহ্নিত অপরাধী ছাড়া যেগুলো যেগুলো ক্ষমা করে রিকনসিলিয়েশন করার সুযোগ আছে সেই কমিশনের মাধ্যমে। সেটা ব্যারিস্টার ফুয়াদ যেটা বলবেন, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন টাইপও হতে পারে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যা দুর্নীতি করেছে, 5,000 কোটি টাকা দুর্নীতি করেছে, 3,000 কোটি টাকা সে এনে দিল রাষ্ট্রীয় কোষাগারে, সেজন্য তাকে একটা ক্লিন চিট দেওয়া হলো, প্রোভাইডেড সে সামনে আর কোনো রাজনীতি করবে না, প্রোভাইডেড সে আর কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যাবে না, সে বাকি জীবন নির্বিঘ্নে করবে, আবার রাষ্ট্র 80 ভাগ টাকা রিকভার করতে পারলো। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পৃথিবীর অনেক দেশে হয়েছে, সাউথ আফ্রিকাতে হয়েছে। এবং আমাদের সংবিধানে ওমবাডসম্যান বলা আছে, ন্যায়পালের কথা বলা আছে। এই ধরনের অনেকগুলো প্রভিশন আমাদের সংবিধানে বা আমাদের জুরিসপ্রুডেন্সেও বিএনপিও আছে। কিন্তু ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলছে, মানে হ্যাঁ। এটা কি কার্যকর হবে, মানে এর মাধ্যমে কি এটি কার্যকর হওয়া সম্ভব বা হতে পারে? সেটা সে বিষয়ে বিএনপি এখনো কিছু বলেনি। আর যেটা হচ্ছে যে হ্যাঁ, রাজনীতিবিদের সহাবস্থান তো নিশ্চিত করতে হবে। আপনি এভাবে করে বিপুল সংখ্যক মানুষকে একটু বাইরে রেখে বা সাইড লাইনে রেখে পলিটিক্যাল গেমটা ফেয়ার হবে না, পলিটিক্যাল পেন্ডুলামটা ফেয়ার হবে না। এবং ভারসাম্যটা থাকবে না, একটা পলিটিক্যাল ভারসাম্য থাকতে হবে। আজকে যদি বিএনপি টাইরেন্ট হতে চায়, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে? কিভাবে বাধা দেবেন? সে কাঠামো তো তৈরি হয়নি। তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে দুর্নীতি টাকাগুলো ফেরত আসবে। এবং কিছু মানুষ, আবার কিছু মানুষকে আপনি দুর্নীতিবাজ হলেও তাকে আপনার ওই প্রতিষ্ঠানে বসাতে হবে, কারণ সেখানে 10,000 লোক চাকরি করে, সে লোকগুলো হুম। বেতন দিতে হবে। ওই ওই লোকটা ছাড়া এই প্রতিষ্ঠান চলছে না। বাংলাদেশে ওই কর্পোরেট কালচার গড়ে ওঠে নাই, এই ব্যক্তিকেই লাগবে। তো সেখানেও তাকে দায়বদ্ধতার মধ্যে দিয়ে জামিন দিয়ে, এবং 2 বছর, আমি ফ্রাঙ্কলি বলবো, চার্জশিট না দিয়ে, ট্রায়াল শুরু না করে, কনভিকশন ছাড়া আপনি 2 বছর জেলে রাখছেন যে লোকগুলোকে, তাদের জামিন হওয়া উচিত, তাদের জামিন দেওয়া উচিত। সাংবাদিকদের রেখেছেন, আহ খেলোয়াড়কে বিরুদ্ধে মামলা করেছেন, লয়ার সবাই। তো সেখান থেকে তো একটা সমাধানে আসতে হবে। এই ভোটটাই তো একটা সমাধান। এই হুম। ভোটে তো আমি মনে করি ব্যাপক আন্দোলন আওয়ামী লীগ করেনি। তারা ভোট দিয়েছে, বরঞ্চ যাকেই হোক ভোট দিয়েছে। তো সেখান থেকেও তো একটা সমাধান সূত্রপাত হবে। সরকারের উচিত এখন জামিন দেয়া, জি, এবং এই জামিনটা দেওয়াটার মাধ্যমেই রাষ্ট্রটা জামিন কি শান্তি। সরকার দিবে? জামিনে বাধা সরকার না দিলেই, কোর্ট কোর্ট কখন জামিন দেয়? যখন পাবলিক প্রসিকিউটর অথবা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বাধা দেওয়া হয় না। যদি বাধা দেওয়া হয় তখন অনেক সময় কোর্ট জামিন দেয় না, জি, অথবা আপিল আইনজীবীদের কাছ করা থেকে হয়। জি, আইনজীবীদের কাছ থেকে শুনতাম যে 5ই আগস্ট এর মামলা শুনতে আসলে আদালতের মধ্যেও ভয় ছিল, মবের ভয় তাদের ছিল। এখন নাকি মব হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আর মবের কোনো সুযোগ নেই। দেখা যাক আদালতেও আসলে প্রক্রিয়াগুলো কোন দিকে আগায়। একটা বিষয় দুদকের প্রসঙ্গ বলছেন আপনারা দুজনই, মানে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক উপদেষ্টা, তার ব্যাপারেও অনেক অভিযোগ, বিস্তর দুর্নীতির অভিযোগ আছে। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে।
এইখানে মনে হয় এটার পরিণতি কি হবে? অন্তর্বর্তী সরকার থাকাকালীন মানে ক্ষমতাসীন থাকার অবস্থায় কোনো কিছু হয় না, এটা কি আসলেই দুর্নীতির সঠিক প্রক্রিয়ার মধ্যে যাবে, নাকি এখানেও একটা ওই ক্লিন চিট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আগে যেটা দেখা যেত দুদকে গেলে সবাই ক্লিন হয়ে বেরিয়ে আসতো? ব্যারিস্টার ফুয়াদ। দেখেন, দুদক এখন একটা আন্ডার ট্রানজিশন আছে। দুদকের যারা গত 1.5 বছরের দায়িত্বে যারা ছিলেন, পুরো কমিশন আপনার রিজাইন করেছে, এবং খুবই দুঃখজনক আর কি। তাদেরকে তো কাইন্ড অফ এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে, এবং এসালমকে কেন্দ্র করে আর কি, এসালমকে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা সার্টিফিকেট দেয়া হয়, যেটা তারা দিতে অস্বীকার করেছেন। তো সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। এবং যাদেরকে এখন দায়িত্ব দেওয়ার কথা শোনা হচ্ছে, তারা হাইলি ইনকম্পিটেন্ট এবং কম্প্রোমাইজড। এখন সেই রকম একটা জায়গায় দুদককে রেখে যখন বাংলাদেশ ব্যাংকে আরেকটা এসালমের একজন কর্মচারী অথবা বিজনেস পার্টনার, যেটা নেত্র নিউজ আজকে রিপোর্ট করেছে, আপনার ইনটেক ফাইন্যান্সের যিনি স্পন্সর ডাইরেক্টর, স্পন্সর শেয়ার হোল্ডার, এরকম একজন ব্যক্তিকে আপনার বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এরকম এসালমের একজন ম্যানকে দায়িত্ব দিয়ে, এবং যিনি ইতিমধ্যে 1,000 কোটি টাকা আপনার লোন আউট করে দিয়েছে ন্যাশনাল ব্যাংকে, যেটা আপনার বিএনপির 2 মন্ত্রী এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো সেই রকম একটা জায়গায় আজকে সাবেক একজন উপদেষ্টার ব্যাপারে এই প্রশ্নটা তোলাটা খুবই মানে কম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে ঘাটানোর চেষ্টা করা। বাংলাদেশ ব্যাংকের আসলে এখন প্রায়োরিটি ওয়ার্ক কি? গভর্নরের লেজিটিমেসি যেখানে কোশ্চেন হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকে মব করে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী পরিষদের নেতারা এবং বিএনপির একটা অংশ মিলে এই ক্যাওয়াস ক্রিয়েট করেছে, সেইটাকে রেজলিউশনে না নিয়ে ইমিডিয়েটলি আসিফ মাহমুদকে এইটা শোকজ করা অথবা জমা দিতে দেওয়ার ভিতরে সরকার আসলে কি অ্যাচিভ করতে চায়? কারণ সে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণে সে সিটি কর্পোরেশনে নির্বাচন করবে, এই কারণে এখন আসিফের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু আরো পুরাতন। আপনি জানেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তারা রেজিগনেশন চেয়েছে, তাদের ভিতরে দুদকের দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। অফকোর্স আপনি যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এমন লোকদের ব্যাপারে যদি আপনার সলিড এভিডেন্স থাকে, আপনি সেটা করবেন। কিন্তু সেটা করবার মতো সলিড, ক্রেডিবল, মানে আপনার স্বচ্ছতা আপনার আছে কিনা? যেই বাংলাদেশ ব্যাংক মানে সারা দুনিয়ার সামনে লজ্জিত অবস্থা তৈরি করেছে, যে একটা লোন রেসিডিউল করা একজন ব্যবসায়ীকে, যিনি ব্যাংকারও না ইকোনমিস্টও না, তেমন একটা মানুষকে রিক্রুট করেছেন, সেরকম জায়গায় নেপাল ভুটানের থেকে এইভাবে বললে তো আসলে কিছুই করার ম্যান্ডেট থাকবে না তাহলে, তাই না? মানে মানে আপনি আপনি মানে 3 সপ্তাহের মাথায় কোন কাজটা আপনার প্রায়োরিটি? যেখানে দুদকের পুরো প্রফেশনাল টিম, যারা 1.5 বছর, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, তারা অত্যন্ত ক্রেডিবিলিটি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেছে, তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। সেই রকম একটা জায়গায় আপনি আসলে ফাইন্যান্সিয়াল ইউনিটের কাজ কি এখন? কাজ তো হচ্ছে চলমান করাপশন নিয়ে আপনি কাজ করবেন, এসালমের টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি কাজ করবেন। সেগুলো না করে বরং আপনি এসালমের বরকন্দাজ হয়ে কাজ করছেন, এসালমকে ক্লিন শিট দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইনক্লুডেড একসাথে ব্যবসা করেন ওই 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 এসালমের বিজনেসের, তিনিও শেয়ার হোল্ডার। তো এইরকম একটা মানুষের আন্ডারে লিডারশিপে যখন এরকম একটা কাজ করতেছে, তখন এটা কোশ্চেনেবল হয়ে যাবে। আপনি যে কেউ দুদকে যদি মানে অন্তর্বর্তী সরকারের সময় যে এটা করলো না, এটি কোয়েশ্চেনেবল হয় নাই? মানে তখনও তো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি না, শুধু চাঁদাবাজির অভিযোগও ছিল, যেটি একদম আমলেই হলো না, না, দিল দুদককে না আমি কেন? জিজ্ঞেস করেছিলাম, দুদকের কাছে কি অভিযোগ করে নাই? তো প্রেসে অনেক কথা বলেছে তিনি অনেক দুর্নীতি করছেন। মানে আপনি একটা প্রতিষ্ঠানে, যেমন ধরেন আপনি আমাকে খুন করার চেষ্টা করেছেন, আমি গণমাধ্যমে বললাম, কিন্তু আমি মামলা করলাম না, পুলিশ কি করবে? মানে আপনার একটা একটা আর দুদক তো সুমোটো ব্যবস্থা নিতে পারে, অনেকের বিরুদ্ধেই নিয়েছে, আনিস আলমগীরের বিরুদ্ধে সম্পদ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে গেছে। আহ, অভিযোগ, সেক্ষেত্রে আসিফ মানে দুদক সুপ্রিম কোর্ট না, কিন্তু যে সুমোটো কাউকে রুল দিতে পারে এটা কিন্তু দুদকের এখতিয়ার না, হ্যাঁ, দুদকের আইন। দুদক স্বতঃস্ফূর্তভাবে মানে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে খতিয়ে দেখেছে, ব্যবস্থা নিয়েছে, এটা নতুন না, কিছু তো না, কোনো না কোনো তার ভাবে ক্ষমতায় রিকোয়েস্ট, আছে। কোনো না কোনো ভাবে এটা লিখিত রিকোয়েস্ট তার কাছে যেতে হবে কারো না কারো বিরুদ্ধে, যে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। প্রাইভেট সিটিজেন ইদার ডকুমেন্টস দেবে, এভিডেন্স দেবে, তা না হলে রাষ্ট্র রিকোয়েস্ট করবে এই কাজটা তদন্ত করে দেখা হোক। আমরা যতটুকু জেনেছি, সুপ্রিম কোর্টের মতো দুদক সৌমোটো কোনো কাজ করতে পারে না। পত্রিকা আমি একবার চেক করে দেখেছিলাম, দুদক আসলে স্বপ্রণোদিত হয়ে এটা করতে পারে বলেই আমার ধারণা, আমি যতটুকু পড়েছি বলে মনে করতে পারি। ব্যারিস্টার পাটোয়ারির কাছেও একটু এই বিষয়ে জানতে চাই যে মানে আপনি আপনার মূল্যায়নটা যদি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন যেই দুদকে চলমান কার্যক্রম, এবং দুদক কি স্বপ্রণোদিতভাবে আগে করতে পারতো না, এখন করছে?
না, আগে পারতো না তা না, দুদক সবসময় পায়, দুদক এটা অ্যাবান্ডন পাওয়ার।